আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের একটা থিওরি নিয়ে আলোচনা করব। থিওরিটা হচ্ছে লিডস মডেল। লিডস হচ্ছে একজন ব্যক্তির নাম, একজন ইকোনমিস্টের নাম। ওনার অনেক কন্ট্রিবিউশন রয়েছে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে। ওনার পুরো নাম হচ্ছে আর্থার লুইস। তো উনি সর্বপ্রথম একটা মডেল দেন, যে মডেলে ইকোনমিক্সে একটা সেক্টরাল ট্রান্সফরমেশন ফুটে ওঠে এবং এই লিডস মডেলটা সর্বপ্রথম প্রকাশিত হয় 1954 সালে এবং যে আর্টিকেল বা গবেষণা প্রবন্ধের মাধ্যমে সেটা প্রকাশিত হয় সেটা ছিল ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইস অফ লেবার। অনেক সাপ্লাইস অফ লেবার আছে, এটার মাধ্যমে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় এই শীর্ষক একটা আর্টিকেলে, একটা গবেষণা প্রবন্ধে, যেটা 1954 সালে তিনি লিখেছিলেন। সেখানে উনি সর্বপ্রথম ওনার এই ইকোনমিক্সের মডেল সম্পর্কে ধারণা। এই মডেলটা একটা বিষয় জানা যায়, সেটা হচ্ছে অ্যাড্রেস দ্য মেকানিজম অফ ট্রান্সফারিং সারপ্লাস লেবার ফ্রম ট্রেডিশনাল অ্যাক্টিভিটি টু মডার্ন ক্যাপিটালিস্ট সেক্টর। তার মানে হচ্ছে উনি বলেছিলেন ওনার এই মডেলে যে একটা দেশে দুই ধরনের ইকোনমি থাকে, উপস্থিতি থাকে। কিছুটা অংশ থাকে লেবার ওরিয়েন্টেড, কৃষি কাজ করে, আর কিছুটা থাকে ক্যাপিটাল ইন্ডাস্ট্রি, যেখানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে। উনি বলেছেন একটা দেশ যদি কৃষি নির্ভর অর্থনীতি হয় তো ওখানে অনেক কৃষি কাজ করার জন্য লেবার থাকবে না, থাকবে। আবার ওই লেবাররা সংখ্যা অনেক বেশি হলে যতটুকু কাজে লাগানো তো লাগবে, কিন্তু বাকিটা স্পয়েল হয়ে যাবে না। তাহলে উদ্বৃত্ত যে লেবার আছে কৃষিখাতে, এগুলোকে একটা দেশ চাইলে সে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ব্যবহার করতে পারে। যেহেতু লেবারটা যতটুকু দরকার কৃষিখাতে আছে, সুতরাং বাড়তি লেবারের অংশটুকু সে চাইলে ইন্ডাস্ট্রি বা কারখানা সেক্টরে সেগমেন্টে ব্যবহার করতে পারে। যদি কারখানা এই সেগমেন্ট ব্যবহার করে তাহলে লেবারের অপচয় হলো না, লেবার এমনি পড়ে থাকলো না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। মানুষ ইন্ডাস্ট্রি সেক্টরে যখন লেবার পাচ্ছে না, কৃষিখাতে উদ্বৃত্ত শ্রম নিয়ে সে সেটা ইন্ডাস্ট্রি সেক্টরে কাজে লাগাতে পারছে। তো এটা ছিল তার যে মডেল, সেটার মূল কথা। আর এটার সাথে সাথে আপনারা দেখবেন যে বেশ কিছু থিওরি আছে ইকোনমিক্সের, অনেক সাবজেক্টে মডেল আছে, অনেক সাবজেক্টে, যেগুলোর পিছনে আবার কিছু অনুমিত শর্ত বা অ্যাজাম্পশনস থাকে। তো লুইস মডেলের ক্ষেত্রে অ্যাজাম্পশনসগুলো কি? লুইস বলেছিলেন যে দুইটা ইকোনমি একটা উপস্থিতি থাকে একটা দেশে। একটা হচ্ছে শ্রম নির্ভর এগ্রিকালচারাল সেক্টর, একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, ক্যাপিটাল বা পুঁজি নির্ভর, সেটা হচ্ছে কারখানা, ওকে, বা কোনো ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। উনি আরও বলেছিলেন যে কৃষিখাতে উদ্বৃত্ত শ্রম থাকে। তার মানে হচ্ছে কৃষিখাতে যতটুকু লেবার প্রয়োজন ততটুকু পাওয়া যায় এবং কিছু লেবার সেখানে উদ্বৃত্ত বা বাড়তি থাকে, এক্সট্রা লেবার থাকে, এক্সট্রা লেবার সাপ্লাই। উনি বলেছিলেন যে হ্যাঁ, ওই দেশ চাইলে একটা কৃষিখাতে লেবারকে নিয়ে ইন্ডাস্ট্রিয়াল লেবার দিতে পারে। সুতরাং এখানে উনি গভর্নমেন্ট ইন্টারভেনশন বা সরকারি হস্তক্ষেপকে উনি স্বীকার করে নিয়েছিলেন। আচ্ছা, তাহলে বেশ কিছু অনুমিত শর্ত বা অ্যাজাম্পশনসের উপর ভিত্তি করে এই থিওরিটা, এই মডেল স্টাবলিশড হয়েছে। তো আমরা প্রথমেই চিন্তা করি যে ডুয়েল ইকোনমির একটা চিহ্ন। ডুয়েল ইকোনমি কীরকম হতে পারে? ধরে নেন দ্বৈত অর্থনীতি। ডুয়েল মানে দুই, ইকোনমি মানে অর্থনীতি, দুইটা অর্থনীতি। একটা অর্থনীতির মধ্যে এগ্রিকালচারাল সেক্টর চলছে এই দেশে, আবার কিছু অংশ আছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। এগ্রিকালচারাল সেক্টর হচ্ছে এখানে প্রচুর লেবার ব্যবহৃত হয়। এই সমস্ত লেবারগুলো অনেক সময় বেকার থাকে। যতটুকু জমি আছে তার চেয়ে বেশি লেবার আছে। যতটুকু দেশটার ক্যাপিটাল নাই ততটুকু মানুষ লেবার ইন্টেন্সিভ এই সমস্ত কাজকর্মগুলো বেশি করে, যেখানে কোনো শিক্ষা দীক্ষার প্রয়োজন নাই। আবার ক্যাপিটাল ইন্টেন্সিভ বা পুঁজি থাকলে যে সমস্ত শিল্পায়ন করা যায় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর। এগ্রিকালচারের মতো অত বেশি লেবার ইন্টেন্সিভ না, কম্পারেটিভলি একটু অল্প মানুষই লাগে। অটোনোমাস প্রোডাকশন হয়, মেশিনারি ব্যবহার করে প্রোডাকশন হয়, শিল্পায়নে একটু অধুনা প্রযুক্তি ব্যবহার করা হয়। সুতরাং লেবারের সংখ্যা এগ্রিকালচারের থেকে একটু কম। এটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে, যেখানে অনেক বেশি পুঁজি ইনভেস্টমেন্ট করা যাবে। মানুষ
তারা হয়তো কম্পারেটিভলি একটু শিক্ষিত হতে পারে কৃষিখাত থেকে, তবুও অত শিক্ষা এখানে দরকার নাই যদি না হায়ার টেকনিক্যাল এক্সপার্টাইজ সার্ভ করে। সো এখানে দুইটা সেক্টরের কথা যখন বলেছেন, হ্যাঁ সত্য। যদি বলা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি একটা ইকোনমিতে ডুয়াল সেক্টর দেখা যাচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটেও একটা ইকোনমিতে ডুয়াল সেক্টর দেখা যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কারণ আমাদের দেশে আমরা কৃষিখাত করতেও দেখি, আমাদের অনেক কৃষি শ্রমজীবী মানুষ আছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশে আমরা মিল, কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, তাই না, ওয়ালটনের কোম্পানি এবং অনেক ধরনের ম্যানুফ্যাকচারিং কনসার্ট দেখি না? এই যে স্কলার্সের সাথে আছে রেভারি, অটোমেশন, পাওয়ার, তাই না? তারাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সার্ভ করছে, কিন্তু আর এগ্রিকালচার করে। সো বাংলাদেশে আছে ইন্ডাস্ট্রি সেক্টরে ফ্যাক্টরি, মিল, কলকারখানা, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান, পাওয়ার জেনারেশন, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে যদি কখনো প্রশ্ন করা হয় এখানে এগ্রিকালচার সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর দুটোই আছে, তুমি কি সমর্থন করো? উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এখানে দুই ধরনের সেক্টরই আছে। তাহলে লুইসের কথাটা মিলে গেল না? লুইস বললো যে একটা দেশে অধিকাংশ ক্ষেত্রেই এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং দুইটা সেগমেন্ট থাকে, দুইটা সেক্টরই আছে, একটা চলে গেল। সেকেন্ড হচ্ছে লো প্রফিটেবিলিটি হয় এগ্রিকালচারাল সেক্টরে। মানুষ দিন মজুর, মানুষ দিন আনে দিন খায়, লেবাররা সারাদিন কাজ করে, বলগা চাষি হয়ে কাজ করে, নামমাত্র পারিশ্রমিক তারা পায়, সারাদিন কামলা খাটে, তারপর ওখান থেকে কিছু অর্থ নিয়ে এসে, তাই না, ভাত খাচ্ছে, সারাদিনের অন্ন সে জোগাড় করতেছে। তো কৃষি খাতে একটা জিনিস বিক্রি করে যে খুব বেশি লাভ হয় তাও না। একটা কৃষি পণ্য, একটা আপেলের দাম হয়তো 40 টাকা, কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের একটা আইফোনের দাম হচ্ছে 1 লাখ টাকা। সুতরাং একটা জিনিস সেটার দাম হচ্ছে কম, মানুষ কৃষি খাতে থেকে ওটা পাচ্ছে, অল্প প্রফিট করতে পারে, লো প্রফিট। কৃষি খাত থেকে যে প্রফিট আসে সেটা কখনোই ইন্ডাস্ট্রিয়াল থেকে আসা প্রফিটের সমান হবে না। আর কৃষি খাতটা কম্পারেটিভলি যারা করছে লেবার ইন্টেন্সিভ, তারা অনেক অসহায়, গরিব, দরিদ্র, এবং তাদের কষ্টের মাধ্যমে উৎপাদিত যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাও মার্কেটে অনেক বেশি দামে বিক্রি করা যাচ্ছে না, যেমনটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বিক্রি করা যাচ্ছে। আপনি দেখেন একটা কাঁঠাল, আম, এক ঝুড়ি আমের যে দাম, একটা এরোপ্লেন, এয়ারবাস, রকেট, ফ্রিজ, টেলিভিশন, তার দাম অনেক বেশি না কম্পারেটিভলি। সুতরাং স্বাভাবিকভাবেই যে প্রোডাক্টটা মানুষ বিক্রি করে কম টাকা পায়, সেই প্রোডাক্টটা পিছনে যে ব্যয়টা সে করবে শ্রমিকদেরকে, সেটা আরো কম হবে, কারণ মালিক পক্ষ বা ব্যবসায়ী শ্রেণী একটা লাভ রেখে প্রোডাক্টটা বিক্রি করে, তাই না? সো লো প্রফিটেবিলিটি, প্রফিট খুব কম, প্রফিট নাই এমন না, কিন্তু প্রফিট খুব কম। প্রফিটেবিলিটি এখানে, মুনাফাশীলতা এখানে খুবই কম। কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরে লুইস বললেন ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রফিট ইনসেন্টিভ, এটা হবে প্রফিট ইন্টেন্সিভ। তো প্রফিট অনেক বেশি থাকবে, মানুষ সুযোগ সুবিধা বেশি পাবে। ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করলে মানুষ এগ্রিকালচার থেকে স্বাভাবিক একটু অর্থ বেশি আয় করতে পারবে। একজন মানুষ যদি ইন্ডাস্ট্রি সেক্টরে খাটে, সে হয়তো ইনিশিয়ালি 15,000 টাকা স্যালারি পেল, কিন্তু সে দিনমজুর হিসেবে কাজ করলে হয়তো ওই স্যালারিটা পাচ্ছে না, কারণ সে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে কাজ করে ওই বেনিফিট পাচ্ছে না, যেটা প্রফিট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কাজ করলে মানুষ পায়। তাহলে স্বাভাবিকভাবেই মানুষকে যখন বেশি টাকা একটা মালিক পক্ষ পে করতে পারে, মালিক পক্ষ প্রোডাক্টটা অনেক হাই প্রাইসে সেল করে, কারণ সে রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং কস্ট, আদার বিভিন্ন খরচ বাদ দেওয়ার পর একটা লাভের মার্জিন থাকে। সুতরাং সে স্বাভাবিকভাবে এগ্রিকালচার ইকোনমি থেকে অনেক বেশি টাকাই আয় করে ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইকোনমি। সুতরাং সেখানে প্রফিট আহরণের পরিমাণটা এগ্রিকালচার সেগমেন্ট থেকে অনেক অনেক। সেকেন্ড হচ্ছে, যেহেতু প্রফিট কম, লেবার কম পায়, মালিক পক্ষ কম পায়, উদ্যোক্তা কম পায়, ব্যবসায়ী শ্রেণী কম পায়, তাহলে ইনকামটা লো। লো ইনকামে একটা চলতে হয় মালিক পক্ষকে এবং লেবারকে। লেবার কম টাকা পায় পারিশ্রমিক হিসেবে, মালিক পক্ষ পণ্য বিক্রি করে, এগ্রিকালচার বিক্রি করে কম টাকা পায়, সুতরাং তার আর্নিং অনেক কম।
সুতরাং কেউ যদি প্রশ্ন করে এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে লো ইনকাম সাধারণত কোথায়, উত্তর হচ্ছে অ্যাগ্রো বেস ইকোনমিতে কম্পারেটিভলি লুইসের মডেল অনুসারে লো ইনকাম প্রিভেল করে। তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন। ম্যানুফ্যাকচারিং কনসার্নে ওটা যদি ইনকাম লো হয়, এখানে ইনকাম হাই হবে না? হ্যাঁ। আর যেহেতু প্রফিট হাই, ইনকাম হাই হবে, সাথে সাথে হায়ার প্রোডাক্টিভিটি থাকবে। প্রোডাক্টিভিটি সমান হচ্ছে ইট ইজ দ্য রেশিও বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট। যতটুকু আপনি ইনপুট দিচ্ছেন ততটুকু আপনি আউটপুট পাচ্ছেন কিনা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাপড় দিলেন, বোতাম দিলেন, ইন্টারলারিং বা বক্রম দিলেন, তারপর একটা শার্ট বানালেন, সব কিছু ছিল ইনপুট, শার্টটা হলো আউটপুট। মাঝখানে যে সেলাই মেশিন সেলাই করলেন, আদার কাজ করলেন, এগুলো হচ্ছে প্রসেসিং। ধান থেকে চাল, তাই না? এখন চালটা আপনার ইনপুট, চুলা যতক্ষণ থাকলো সিদ্ধ হতে এটা প্রসেস। আর যখন আপনারা বাড়তে পারলেন, খাওয়ার উপযোগী হলো, ফিনিশ কোর্স হয়ে গেল, তখন সেটা হচ্ছে আউটপুট বা রেজাল্ট, যেটা আপনি ফাইনালি পাচ্ছেন, তাই না? সার্ভিস সেক্টরেও ইনপুট আউটপুট প্রসেস হয়। যেমন অপারেশন ম্যানেজমেন্ট নামে একটা সাবজেক্ট আছে, ওখানে কিছু মজার কথা বলা হয়। যে ধরেন স্টুডেন্টকে যখন ভর্তি করা হয়, কলেজ থেকে সে ইউনিভার্সিটিতে পড়তে আসে, সে একটা এইচএসসি পাস ফ্রেশ স্টুডেন্ট, তাকে এখানে 4 বছর পড়ানোটাই হচ্ছে প্রসেস। সে যখন একটা গ্রাজুয়েট হবে তখন সেটা হচ্ছে আউটপুট। একটা রোগীর ক্ষেত্রে এটা চিন্তা করা যায়। রোগী যখন প্রথম আসে, তাকে ধরেন একটু ট্রিটমেন্ট দেওয়া হয়, ফার্স্ট এড দেওয়া হয়, তার বড় অসুখ আছে কিনা টেস্ট করা হয়, ওষুধপত্র দেওয়া হয়। তারপর একটা সময় 2 মাস পর সে সুস্থ হয়ে গেলে সেটা হচ্ছে আউটপুট। এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে ইনপুট আউটপুট আছে। তোমার একটা নায়ক নায়িকা যখন মেকআপ নেয়, 3 মাস ধরে শুটিং করে, কস্টিউম পরে, এইসব কিছু হচ্ছে ইনপুট। ফাইনালি যখন ফিল্মটা রিলিজ হয়, মানুষ খুব খুশি হয়, মানুষ আউটপুট পাচ্ছে। ওকে, তো এই জন্য কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে ইনপুট আউটপুট কি শুধু ম্যানুফ্যাকচারিং কনসার্নে হয়, তো হচ্ছে না, বরং ইনপুট আউটপুট হতে পারে সার্ভিস সেক্টরে, এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, এডুকেশন সেক্টরে, মেডিকেশন সেক্টরে, হসপিটাল ইস্যুতে, সব কিছুতে হতে পারে। যাই হোক, সেখানে হায়ার প্রোডাক্টিভিটি থাকবে। এখন আমরা এআই এর যুগে অনেক হাই ক্যাপাসিটি মেশিন বসাতে পারি, একসাথে অনেক উৎপাদন হয়ে যায়, প্রোডাক্টিভিটি অনেক হাই। আর এগ্রিকালচারাল ক্রপগুলো চাইলেও আপনি কিছু ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়াতে পারবেন না, মানে এগুলো আল্লাহ প্রদত্ত। আপনি চাইলে একটা ধানের বীজ বপন থেকে শুরু করে চাল পর্যন্ত আসতে আপনাকে 100 দিন ওয়েট করতে হবে, আসলে 90 থেকে 100 দিন লাগবে। কিন্তু একটা জিনিস আপনি বানালে সেটা হয়তো 100 দিন আপনার প্রয়োজন নাই, যদি এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হয়। এগ্রিকালচারাল ক্রপ, আপনি যদি কোনো ফলের বিজনেস করেন, আপেল গাছে ধরবে, আপেলটা পরবর্তীতে খাওয়ার উপযোগী হয়ে মানুষ সেটাকে কিনবে, তাই না? মাছ চাষ করলে মাছ পুকুরের পানিতে দিতে হবে, তারপর ওয়েট করতে হবে 3 মাস, দ্রুত বর্ধনশীল মাছ হলে 3 মাস পর একটা আউটপুট পাবেন, মাছটা কিনবেন, বিক্রি করবেন, তাই না? সুতরাং এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিতে আপনি চাইলে রেডিলি কিন্তু ফলন পাবেন না, ওখানে চাইলে প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেওয়া যায় না। উপরন্তু ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটি, ক্ষতি, ক্লাইমেট চেঞ্জ, এগুলোর কারণে ফসলের জমি নষ্ট হয়ে যায়, মানুষ ওই ফসল থেকে কিছু পায় না, বিক্রি করতে পারে না। সুতরাং তাদের হাই প্রফিটেবিলিটি থাকে না, হাই প্রোডাক্টিভিটি থাকে না। কিন্তু সে যদি ম্যানুফ্যাকচারিং প্রসেস হতো, হাই প্রফিটেবিলিটি হতো, হাই প্রোডাক্টিভিটি হতো, তাই না? কিন্তু ফসলের জমি না, যে নষ্ট হয়ে যাবে, তাই না? তো ম্যানুফ্যাকচারিং প্রসেস এগুলো হয়, মানুষ প্রফিটও বেশি পায়, আয়টা বেশি হয়, হায়ার প্রোডাক্টিভিটি পায়। ওকে, তারপর হচ্ছে লো গ্রোথ। যেহেতু মানুষের প্রফিট কম, ইনকাম কম, সে সঞ্চয় করতে পেরেছে কম, ফার্দার ইনভেস্টমেন্ট করতে পেরেছে কম, গ্রোথ হয়ে গেছে লো। তেমন একটা গ্রোথ এগ্রিকালচারাল সেগমেন্টে তখন দেখা যায় না। কিন্তু ম্যানুফ্যাকচারিং সেক্টরের ক্ষেত্রে দেখা যায় যে এটা বুমিং একটা স্টেজ, অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে, লেবাররাও ডিমান্ড করছে ভালো, কোম্পানিও ভালো পে দিচ্ছে, সুতরাং ওখানে ওয়েজ রাইজ হচ্ছে, ট্রেড অপরচুনিটিগুলো তৈরি হচ্ছে, নতুন নতুন ফ্যাক্টরি মানে নতুন নতুন কর্মসংস্থান।
নতুন নতুন কর্মসংস্থান মানে নতুন লেবার সেখানে যে যোগ দিবে এবং কাজ করবে। তো লুইস যেটা বোঝাতে চেয়েছিলেন ওনার লুইস মডেলে, সেটা হচ্ছে একটা ইকোনমিতে এগ্রিকালচার সেক্টরে অনেক মানুষ কাজ করে, আবার ওই দেশের ম্যানুফ্যাকচারিং সেগমেন্টেও কিছু মানুষ কাজ করে। এগ্রিকালচারে কাজ করলে মানুষের সংখ্যা অনেক বেশি, ফিল্ডে সব মানুষ কাজ করতে আর পারে না, যেহেতু অনেক মানুষ উদ্বৃত্ত রয়ে যায়, সারপ্লাস হয়ে যায়। লুইস বলে এই লেবারগুলোকে নষ্ট না করে, অপচয় না করে আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কনভার্ট করে তাকে ইন্ডাস্ট্রি লেবার বানাই, তাহলে দেশটা উপকৃত হবে এবং দেশটা থেকে আমরা একটা বেটার প্রোডাক্টিভিটি পাবো। তো লুইস বলল উদ্বৃত্ত যে শ্রমটুকু রয়েছে সেটুকু যেন ট্রান্সফার করে দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ডেভেলপ করবে। আর এগ্রিকালচারে যদি শ্রমটা অবহিত রয়ে যায়, শ্রমটা এমনি এক্সপার্ট হয়ে যাচ্ছে। এই জন্য উনি ডুয়েল ইকোনমিক পলিসি দিয়েছিলেন, যেখানে মূল কথা ছিল এগ্রিকালচারের যে শ্রম নির্ভর বা লেবার ইন্টেন্সিভ বিষয়টা আছে, ওখান থেকে উদ্বৃত্ত শ্রম নিয়ে যেন কাজে লাগানো যায় কোথায়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটা ছিল লুইস মডেলের প্রধান কথা, যেটা উনি ওনার আর্টিকেল ডেভেলপমেন্ট উইথ আনলিমিটেড সাপ্লাইস অফ লেবার 1954 সালে প্রকাশিত, সর্বপ্রথম সেখানে উনি এই ধারণাটা ব্যক্ত করেছিলেন। যেহেতু উনি ধারণাটা দিয়েছিলেন, ওনার নাম অনুসারে এই মডেলটার নাম লুইস মডেল। ওকে, বুঝতে পারলেন? বাংলাদেশে কি লুইস মডেল প্রয়োগ করা সম্ভব বা ডেভেলপিং কান্ট্রিতে? উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ বাংলাদেশেও এরকম দুইটা ইকোনমির অস্তিত্ব আছে। 100% কৃষি এখানে নাই, 100% কৃষি যে সমস্ত দেশে বলা হয় সেখানেও 100% কৃষি থাকে না, কিছু না কিছু অল্টারনেটিভ ইয়ে থাকে, ওয়ার্ড থাকে। তো এই দেশেও এগ্রিকালচার সেক্টরেও মানুষ আছে এবং এই দেশে এখন যেটা দেখা যাচ্ছে অনেক কৃষি জমিতে মানুষ বাসা বাড়ি বানাচ্ছে, মিল ফ্যাক্টরি করতেছে, তাহলে অনেক কৃষি জমি কিন্তু ইন্ডাস্ট্রির হাতে চলে যাচ্ছে। তো কৃষি লেবারগুলো কোথায় যাবে যারা কৃষি কাজ করবে? তো তাদেরকে এই দেশের কনটেক্সট থেকে ইন্ডাস্ট্রিয়াল লেবারে রূপান্তরিত করা যায়। মজার বিষয় হচ্ছে এখানে একটা জিনিস ইগনোর রয়ে গেল, রাতারাতি একটা যে কামলা বা জোগাড়ে খাটে এগ্রিকালচার সেক্টরে, তাকে আপনি রেডিলি কিন্তু হাইলি টেকনিক্যাল এক্সপার্টের সম্পন্ন করে ইন্ডাস্ট্রিতে ট্রান্সফর্ম করতে পারবেন। মিনিমাম একটা এডুকেশন ট্রেনিং তাকে দিতে হবে। সুতরাং এখানে একটা নলেজ গ্যাপের বিষয় আছে। প্রত্যেকটা মডেলেই একটা ক্রিটিসিজম থাকে, প্রত্যেকটা থিওরি একটা সমালোচনা থাকে। তো যদি আপনি এক্সপার্টাইজ লেভেলটা বাড়াতে পারেন এগ্রিকালচার লেভেলে, তাহলে তাদেরকে ইন্ডাস্ট্রি সেক্টরের উপরেও খাটানো যাবে। কিন্তু ইন্ডাস্ট্রি সেক্টরের ভিতরেও কিছু টুকটাক ম্যানুয়াল কাজ আছে, যেখানে লুইসের তথ্য অনুসারে কিছু উদ্বৃত্ত শ্রমকে ট্রান্সফার করে দেওয়া সম্ভব। সো বাংলাদেশে এটা পসিবল কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পসিবল। সেকেন্ড হচ্ছে আপনার লো প্রফিটেবিলিটি। হ্যাঁ, আমাদের দেশে লো প্রফিটেবিলিটি এগ্রিকালচার সেক্টরে আমরা অনেক মানুষকে দিনের পর দিন বেকার থাকতে দেখি, তাদের প্রফিট কম হয়, যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের আয় কম হয়। এই দেশটা বন্যার পানিতে নিমজ্জিত থাকে বছরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সো এখানে প্রফিটেবিলিটি তুলনামূলক অনেক কম এবং প্রফিট ইনসেন্টিভ এটাকে করা যায়, তো হচ্ছে যায় যদি আমরা এগ্রিকালচার থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়াল দিকে ট্রান্সফর্ম করি। দেশের মানুষের লো ইনকাম যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করে, হ্যাঁ লো ইনকাম, যেহেতু তাদের প্রফিট কম, তাদের ইনকামও কম। আর যদি তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ট্রান্সফার করা হতো, তাদের প্রোডাক্টিভিটি বাড়তো, ইনকাম বাড়তো, প্রফিটটা তুলনামূলক বাড়তো। সুতরাং বাংলাদেশে অনেক মানুষ যারা এগ্রিকালচার সেক্টরে বর্গা চাষি হিসেবে কাজ করে, তাদেরকে যদি মিনিমাম একটা ট্রেনিং অফার করে ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করা যায়, তাহলে তারা বেটার আয় করতে পারবে। এদেশে গ্রোথটা লো, কারণ ইকোনমি যদি কৃষি নির্ভর হয়, 12 মাসে যদি বন্যা হয়, তাহলে ইকোনমিক ফসল ফল ফলাদের ক্ষতি হচ্ছে, গ্রোথটা সবসময় ইকোনমিক কার্যের ক্ষেত্রে ফল করে থাকে। তাহলে একটা রাইজিং ওয়েজেস যদি দিতে হয় জনগণকে যারা ইন্ডাস্ট্রি সেক্টরে কাজ করবে এবং ট্রেড অপরচুনিটি দিতে হয়, তাহলে তাদেরকে ইন্ডাস্ট্রি সেক্টরে নিয়ে আসা বাঞ্ছনীয়। ইন্ডাস্ট্রি সেক্টরে আসলে তারা বেশি কাজ করতে পারবে, বেশি আয় করতে পারবে।
প্রফিট এবং ইনকাম এবং গেইনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি এক জায়গায় চাকরি করেন, আপনার প্রতি 10 জনকে একজন মানুষ খাটাচ্ছে, যিনি খাটাচ্ছেন উনি হচ্ছেন একজন ব্যবসায়ী। দিন শেষে আপনাকে বেতন দেওয়া, বাড়ি ভাড়া দেওয়া, লাইট ফাইনের খরচ, অফিস চালানোর খরচ আদি বাদ দেওয়ার পর ওনার হাতে 1 কোটি টাকা থাকে। এই 1 কোটি টাকা ওনার প্রতিষ্ঠানের একটা মুনাফা, সেটা সে পাবে, কারণ সে ব্যবসায়ী বা অন্ত্রপ্রেনার, উদ্যোক্তা ছিল, সে পাবে মুনাফা। আপনি পাবেন ইনকাম। এটা হচ্ছে প্রফিটের সাথে ইনকামের পার্থক্য। যেমন আমি পাচ্ছি ইনকাম, কিন্তু হয়তো স্কলার্স অথরিটি পাচ্ছে একটা অব্যবসায়িক মুনাফা, তাই না? তো প্রফিট ওঠানামা করতে পারে, কিন্তু ইনকাম সাধারণত ফিক্স থাকে যদি ইনক্রিমেন্ট না হয়। বুঝতে পারলেন? তো প্রফিট পায় অন্ত্রপ্রেনার, ইনকাম পায় এমপ্লয়ি, যারা কর্মজীবী বা কাজ করছে। আর গেইনটা কি জানেন? ফর এক্সাম্পল, একটা ব্যাংক আপনাকে 10 লক্ষ টাকা লোন দিল, সে বলল যে আমাকে প্রতি মাসে এত টাকা শোধ করতে হবে। আপনি প্রতি মাসে ইন্টারেস্ট সহ তাকে এত টাকা শোধ করলেন। 10 বছর পর সে পুরো টাকাটা সুদ সহ বুঝে পেল, কিন্তু 8 বছর পর্যন্ত তার 10 লাখ টাকা পূরণ হয়নি। 9ম বছর থেকে সে লাভের দেখলো। এই যে 9ম বছর থেকে সে লাভের দেখলো, এটা তার প্রফিট। কিন্তু 8 বছর পর্যন্ত সে যে আপনার কাছ থেকে টাকা নিল, প্রতিটা টাকায় তার জন্য গেইন, কারণ সে তার বিনিয়োগিত অর্থ ফেরত দিচ্ছে। তখন তার প্রফিট হয়নি, তো সে প্রফিট মার্জিনে ঢুকেছে 9ম বছরে। সুতরাং প্রত্যেকটা বিষয় হচ্ছে সেক্ষেত্রে গেইন। 9ম বছর হচ্ছে প্রফিট। বুঝতে পারলেন? সো এটা ছিল লুইস মডেলের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, অনুমিত শর্ত, ডুয়েল ইকোনমির ক্ষেত্রে পার্টিশন, এবং এটা বাংলাদেশে অ্যাপ্লাই করা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। বুঝতে পারলেন?